আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা মোমের দহন একটি রাসায়নিক ঘটনা বর্ণনা করো। ওয়াই কম্বাশন অফ ওয়াক্স ইজ এ কেমিক্যাল রিয়েকশন, এটা এটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে পেট্রোল ও পেট্রোলিয়াম কি, এদের দহন করলে কোন প্রকারের পরিবর্তন ঘটে, বা ইংলিশ ভার্সন জন্য হোয়াট ইজ পেট্রোল অ্যান্ড পেট্রোলিয়াম, হোয়াট টাইপ অফ চেঞ্জ হ্যাপেন্স ইফ দে আর কম্বাস্টেড। তো দেখো, আগের যে ইয়েগুলো ছিল মানে মোম যখন আমরা পড়লাম বা কাঠ পড়লাম, তখন আমরা কিন্তু বলছিলাম যে মোম কাঠ এগুলো কি একটা হাইড্রোকার্বন, বা এদের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। যার কারণে দেখা যায় যে, মনে করো, কার্বন এবং হাইড্রোজেন মিলে আমাদের তৈরি হয় কি হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বন সাথে হাইড্রোকার্বনকে যখন আমরা কম্বাস্টেড করব, এবং আমরা কি বললাম হাইড্রোকার্বনকে কম্বাস্ট বা হাইড্রোকার্বনকে যদি আমরা দহন করি, তাহলে আমাদের মেনলি হাইড্রোকার্বনকে দহন করা বা কম্বাস্ট করা বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন সাথে আমরা অক্সিজেন যুক্ত করে দেওয়াই কি আমাদেরকে কম্বাসন বোঝায়। তো যখন আমরা এই হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন যোগ করে দিই, তখন আমাদের কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, এবং কি এনার্জি তৈরি হয়। বা যেগুলা কি হতে পারে তাপ, হতে পারে কি আলো, যে কোনো কিছু হতে পারে। তো এই যে পেট্রোলিয়াম, এখন কোশ্চেন হচ্ছে যে পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম কি, মেইনলি এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা কিন্তু নর্মালি জানি যে পেট্রোল বা পেট্রোলিয়াম হচ্ছে কি একদম মানে কি বলে তেল জাতীয় জিনিস, এটা কিন্তু আমরা জানি অয়েলি স্টাফ। বাট আমরা যদি এখন বলি যে পেট্রোল কি, মানে সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে সংজ্ঞা হচ্ছে হলো, তোমরা বলবা জাস্ট যে পেট্রোল শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ একটা, বা হাইড্রোকার্বন যৌগ। বা ইংলিশ ভার্সনে বলবো যে পেট্রোল ইজ এ হাইড্রোকার্বন কম্পাউন্ড। এর পেট্রোলিয়াম, যদি তোমার থেকে বলতে হয় যে পেট্রোলিয়াম কি, মেনলি পেট্রোলিয়ামে জাস্ট এই হাইড্রোকার্বন তো আছেই, হাইড্রোকার্বনের সাথে আমাদেরকে আরো কিছু অর্গানিক কম্পাউন্ড যোগ করতে হয়। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ যোগ করতে হয়। জৈব যৌগ, এই দুটার কম্বিনেশনই হইতেছে পেট্রোলিয়াম। তো পেট্রোল হচ্ছে শুধুমাত্র একটা হাইড্রোকার্বন। আর পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বন এবং এই যে পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বন এবং অর্গানিক কম্পাউন্ডের একটা কম্বিনেশন। তো আমরা যেহেতু পেট্রোল এবং পেট্রোলিয়াম দুটোই কি হাইড্রোকার্বন, টেকনিক্যালি হাইড্রোকার্বন, তাই এইগুলোর অ্যান্সার বা এগুলো দহন করলে কি হবে সেগুলোর কি একদম ঠিক মোম বা আমাদের যে আগে পড়লাম কাঠ বা উড, এইগুলোর সাথে কি সিমিলারিটি থাকবে। তো এখন আমরা যদি লিখি যে পেট্রোল বা পেট্রোলিয়াম, এদেরকে যদি আমরা দহন করি বা কম্বাস্ট করি, তো আমরা কি করি দহন বা কম্বাস্ট করতে আমরা কি করি অক্সিজেন যোগ করি। তো অক্সিজেন যোগ করলে কি আসবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প তৈরি হবে, এবং কি আমাদের এনার্জি তৈরি হবে। তো দেখো, পেট্রোলিয়ামের যখন আমরা দহন করলাম, দহন করার কারণে আমরা কি টোটালি ডিফারেন্ট কম্পাউন্ড পেলাম। এবং এই কম্পাউন্ড গুলোর কি বৈশিষ্ট্যগুলো এই পেট্রোল বা পেট্রোলিয়ামের থেকে কি হবে, ডিফারেন্ট হবে। তো এই যে কম্বাসন যে আমরা করলাম বা দহন যে করলাম, এটা কোন ধরনের চেঞ্জ আমাদেরকে আনলো, যেটা কিন্তু আমরা কিন্তু লাস্ট ক্লাসেই পড়লাম যে এই ধরনের চেঞ্জ, যে চেঞ্জের ক্ষেত্রে ডিফারেন্ট সাবস্টেন্স তৈরি হয় এবং ডিফারেন্ট আমাদের বৈশিষ্ট্য তৈরি হয় বা ক্যারেক্টারিস্টিক তৈরি হয়, সেই ধরনের চেঞ্জকে আমরা নাম দিচ্ছি কি কেমিক্যাল চেঞ্জ। তাহলে আমরা এখানে বলতে পারি যে পেট্রোলের যে কম্বাসন বা দহন, সেখানে আমাদের কেমিক্যাল চেঞ্জ দেখা যায়। কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন দেখা যায়। আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে ওজোন স্তর ক্ষয়রোধে রসায়নের ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। বা ডিসক্রাইব দ্য রোলস অফ কেমিস্ট্রি ইন প্রিভেন্টিং ড্যামেজ অফ ওজোন লেয়ার। তো ওজোন লেয়ার আমাদের মেনলি কি? ওজোন লেয়ার হচ্ছে আমাদের যে পৃথিবী আছে, মনে করি এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই পৃথিবীর মধ্যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ,
এই বাংলাদেশ। তো এই পৃথিবীর মধ্যে আমাদের মনে করো এই যে পৃথিবীর চারপাশে আমাদের আমাদের আছে অ্যাটমসফিয়ার। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল বা এয়ার, এই যে আমাদের অ্যাটমসফিয়ার। এবং এই অ্যাটমসফিয়ারের সামনে বা এই অ্যাটমসফিয়ারের উপরে আমাদের আছে হচ্ছে হলো এক ধরনের ছোট্ট লেয়ার। দাঁড়াও, একটু ছোট্ট লেয়ার, বেশি ছোট হয়ে গেছে। এই যে এই যে এরকম একটা ছোট্ট একটা চিকন করে একটা লেয়ার আছে এই আমাদের এই অ্যাটমসফিয়ারের উপরে। এই যে ঠিক এরকম অ্যাটমসফিয়ারের উপরে আমাদের একটা লেয়ার আছে, এই যে লেয়ার। তো এই লেয়ারটার কাজ কি? লেয়ারটার কাজ হলো আমাদের যে সূর্য আছে, সূর্য চারপাশে কি আমাদের পৃথিবী ঘুরে, তাই না? তো এই সূর্য থেকে যখন আমাদের লাইট আসে, এই লাইটটা কিন্তু এনার্জি, যেহেতু আমরা কিন্তু জানো যে লাইট কিন্তু এক ধরনের এনার্জি। তো এই লাইটের সাথে ইউভি রে নামেও একটা লাইট আসে। এবং এই ইউভি রেটা না আমাদের ত্বকের জন্য বা স্কিনের জন্য ভেরি হার্মফুল, ভেরি হার্মফুল। এই ইউভি রে যদি ডাইরেক্টলি পড়ে তাহলে মনে করো আমাদের কারোর যদি একদম অতিরিক্ত পরিমাণে পড়ে তাহলে স্কিন ক্যান্সার হতে পারে, আবার মনে করো স্কিনের র্যাশ হতে পারে, তারপর আরো বিভিন্ন ধরনের মনে করো কি বলে লাঞ্চ প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যেতে পারে। তো এই ইউভি রে যখন লাইটের সাথে আসে তখন এই যে আমাদের যে ওজোন লেয়ার সেটা কি করে, কি এই ইউভি রেটাকে একদম ক্যান্সেল আউট করে দেয় বা ইউভি রেটাকে ভিতরে ঢুকতে দেয় না। তো দেখা যায় কি, মনে করো আমি যখন এই যে এখানে লাইটটা দিলাম, দাঁড়াও, মনে করো এই যে এখান থেকে একটা লাইট আসতেছে, এই লাইটের মধ্যে লাইট তো আছেই, প্লাস কি আছে আমাদের ইউভি রে আছে। তো যখন এটা এইভাবে ঢুকলো, এই যে ওজোন লেয়ারটাকে পাস করলো, পাস করার পরে দেখা যাবে যে আমাদের এই যে লাইটটা আছে এই লাইটের মধ্যে শুধু লাইটই আছে, বাট কোনো ইউভি রে নাই। সকল ইউভি রে এভাবে আসে, এভাবে কি ধাক্কা খায়, এই যে আসে, ধাক্কা খায়, আসে, ধাক্কা খায়, মানে ভিতরে ঢুকতে দেয় না। তো আমাদের জন্য এই ইউভি রেটা আসলে একটা প্রোটেকশন হিসেবে কাজ করে, এটা কি আমাদের জন্য একটা শিল্ড বা প্রোটেকশন হিসেবে কাজ করে। কিসের থেকে আমাদেরকে প্রোটেক্ট করে? এই যে আলোর সাথে যে ইউভি রে আছে সেটা থেকে আমাদেরকে কি করে, প্রোটেক্ট করে। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের যে মনে করো বিভিন্ন যে আমরা মনে করো কলকারখানা বা বিভিন্ন ধরনের যে কি বলে হাসপাতাল বা বিভিন্ন যে আমাদের কাজ আছে, এই সকল সবকিছুতে বিভিন্ন ধরনের আমাদের গ্যাস বের হয়। বিভিন্ন ধরনের মনে করো ক্ষতিকারক গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, এরকম ধরনের অনেকগুলো ক্ষতিকারক গ্যাস বের হয়, যারা করে কি এই ওজোন লেয়ারটাকে ড্যামেজ করে। তো ওজোন লেয়ারকে যদি কেউ ড্যামেজ করে, মনে করি এই যে ওজোন লেয়ারটা যদি এভাবে ড্যামেজ হয়ে যায়, ওজোন লেয়ার যদি আমাদের ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে, দেখা যাবে যে লাইট তো আসতেছে, লাইটের সাথে কিন্তু এই ইউভি রেটা কিন্তু আর ফিল্টার হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে কি দেখা যাবে, যে আমরা কিন্তু লাইট তো পাইতেছি সাথে ইউভিও পাচ্ছি। তখন আমাদের কিন্তু কি বলে মনে করো আহ স্কিনে অনেক প্রবলেম দেখা যাবে বা বিভিন্ন ইয়ে হবে, বা সার্ভাইভের জন্য আমাদের আসলে প্যারা হবে। সো হুইচ ইজ ভেরি ভেরি, মানে কি বলে আমাদের জন্য সমস্যা বা প্রবলেম, যে এই যে ইউভি রেটা আসতেছে এটা কিন্তু আমাদের জন্য খুবই বড় প্রবলেম। তো এই যে আমাদের যে ইউভি রেটা যে মানে কি বলে সরি ওজোন লেয়ারটা যে আমাদের ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজটা কিন্তু আমাদেরকে যেভাবেই হোক মিনিমাইজ করতে হবে, বা এই ড্যামেজটাকে কিন্তু পারলে প্রিভেন্ট করতে হবে। আসলে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব না, যেটা কিন্তু হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট যতটুক সম্ভব এই ড্যামেজটা যেন কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এখন এই ক্ষেত্রে যে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি অনেক বড় একটা ভূমিকা রাখে। এখন কি ভূমিকা রাখে সেটাই আমরা এখন জানবো। আশা করি আপাতত একটু কি বুঝছো। মনে করো এখন মেইনলি কি বলে ইউভি রের যে ইয়ারটা সেটা এখন আমরা বলবো। মনে করো এই যে ইউভি রের যে ইয়ার মানে কি বলে মানে ইউভি রেতে কিভাবে মানে ইউভি যে আসছে ইউভি রে যে আটকানোর জন্য যে ওজোন লেয়ারটাকে কিভাবে আমরা সেভ করতে পারি, এটার জন্য কেমিস্ট্রির একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল। এখন এই নাইট্রোজেন সাইকেল কি? দেখো, আমাদের যে পৃথিবীর যে চারপাশে, এই যে পৃথিবীর চারপাশে যে এয়ারটা আছে, এই এয়ার গুলোর মধ্যে কিন্তু কি সব অনেক ধরনের তো গ্যাস থাকে, তাই না? তো এই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু গ্যাস থাকে হলো নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেন গ্যাসটা কিন্তু মনে করো খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাস আমাদের জন্য, কারণ এগুলো আমাদের বিভিন্ন উপকারে আসে। তো দেখা যায় যে বাতাসের যখন এই যে নাইট্রোজেন গ্যাসটা থাকে, বাতাসের এই নাইট্রোজেন গ্যাসটা পরবর্তীতে কি দেখা যায়, যে মনে করো বৃষ্টি যখন হলো, বৃষ্টির সাথে বৃষ্টির পানির সাথে এই নাইট্রোজেন গ্যাসটা মাটিতে এসে পড়ে। এই গ্যাসটা কোথায় এসে পড়ে? মাটিতে আসে, সয়েল বা মাটি।
মাটির নিচে চলে যায়। তো মাটির নিচে চলে যাওয়ার পরে তারপর কি হয়ে যায়? এই যে মাটির নিচে যে চলে গেল, মাটির নিচে চলে যাওয়ার পরে আমাদের যে উদ্ভিদ বা বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টরা করে কি বিভিন্ন ডিফিউশন, ডিফিউশন বা এফিউশন, ব্যাপন বা নিঃসরণ। তোমরা তো মনে করো সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো, ডিফিউশন বা এফিউশন নিয়ে পড়ানো হয়েছে আমাদের। তো এই ডিফিউশন বা এফিউশনের মাধ্যমে তারা কি করে, ওই মাটি থেকে নাইট্রোজেন মিনারেল হিসেবে বা খনিজ লবণ হিসেবে বা খনিজ পদার্থ হিসেবে গ্রহণ করে, যেটা কিন্তু তার জন্য পুষ্টিদায়ক বা তার নিউট্রিয়েন্টসের জন্য বা নিউট্রিশনের জন্য কাজে দেয়, উদ্ভিদের নিউট্রিশনের জন্য কাজে দেয়। আবার আমরা আবার কি করি, এই যে যে সকল যে প্ল্যান্ট বা উদ্ভিদ আছে সেই সকল প্ল্যান্টকে আবার কি করে আমরা খেয়ে ফেলি, তাই না? আমরা ফুড হিসেবে খেয়ে ফেলি। তো ফুড হিসেবে খেয়ে ফেলার কারণে পরবর্তীতে দেখা যায় কি, এই যে মনে করো নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা কিন্তু আমাদের দেহের মধ্যেও চলে আসছে, তাই না? তো আমাদের দেহের মধ্যে যে চলে আসলো এই যে, এখন তাহলে নাইট্রোজেন কোথায় গেল? লিভিং বডিজ, লিভিং বডি বা জীব দেহের মধ্যে চলে গেছে, জীব দেহ। তো এই লিভিং বডির মধ্যে কে কে আছে? আমরা আছি, মানে এনিমাল আছি আমরা। আর কারা আছে? প্ল্যান্টরা আছে। তো লিভিং বডি যখন থাকে, লিভিং বডির বা জীবদেহ, জীবদেহ যখন আবার মারা যায় বা আমরা যখন মারা যাব, তখন কি আমাদের তো মনে করো মাটির সাথে আমরা মিশে যাব। তো মাটির সাথে যখন মিশে যাব তখন দেখা যায় কি, এই যে আমাদের যে কি বলে নাম কি, আমাদের মনে করো বডির যতগুলো যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন গুলো কি এখন আবার সয়েলের মধ্যে বা মাটির মধ্যে কি ফেরত আসলো, সয়েল বা মাটির মধ্যে কি ফেরত আসলো। তো এই যে সয়েল বা মাটির মধ্যে যে ফেরত আসলো, এখন আবার যদি আমি মনে করি, মনে করো এই যে সয়েল বা মাটি থেকে ফেরত আসলো, কিন্তু এগুলো হইতেছে মনে করো তরল জাতীয় যদি থাকে, তরল জাতীয় যদি নাইট্রোজেন হয়। আর এখন মনে করো তোমরা মনে করো কোনো গ্রীষ্মকাল পড়লো, খুব গ্রীষ্মকাল, এবং গরমকালে কি এগুলো কি বাষ্পীভূত হয়ে যাবে বা এগুলো কি এভাপোরেট হয়ে যাবে, এভাপোরেট বা বাষ্পীভূত, মানে গ্যাস হয়ে যাবে। তো এরা যখন গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে কিন্তু তারা কি আবার নাইট্রোজেনটা কি আবার বাতাসের মধ্যে কি মিলে যায়। এই যে দেখো, এয়ার থেকে প্রথমে বা বাতাস থেকে প্রথমে কোথায় গেল? মাটিতে। মাটি থেকে প্রথমে পরে কোথায় গেল? জীবদেহে। আবার জীবদেহ থেকে কোথায় গেল? আমাদের মাটিতে গেল, আবার ফেরত গেল মাটিতে। আবার মাটির থেকে কি আবার বাতাসে ফেরত আসলো। এই যে পুরো যে একটা নাইট্রোজেনের যে সার্কেল বা সাইকেল, এই পুরো জিনিসটার মানে পুরো ফেনোমেননটার নাম হতেছে কি নাইট্রোজেন সাইকেল। এখন মেইনলি মনে করো কি বলে, এই যে নাইট্রোজেন যে সাইকেল, এটা হইতেছে আমাদের মনে করো জীব মানে এনভায়রনমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এই জিনিসটা বা এই সাইকেলটা যেন ব্যাহত না হয় বা এই সাইকেলটা যাতে কোনো প্রবলেমে না পড়ে বা যেন নষ্ট না হয়, সেই ক্ষেত্রে মনে করো কি কি ধরনের স্টেপ নেওয়া যায়, এই স্টেপগুলো আমাদেরকে জানা হইতেছে কেমিস্ট্রির মাধ্যমে বা কেমিস্ট্রির মাধ্যমে আমরা জানতে পারি। আবার মনে করো আমাদের যে বিভিন্ন ধরনের কি বলে ছোটখাটো মনে করো গ্যাস, মনে করো কি বলে ক্ষতিকারক যে গ্যাসগুলো, যেমন কার্বন মনোক্সাইড। এই যে কার্বন মনোক্সাইড, এটাকে মনে করে সাইলেন্ট কিলার হিসেবে নাম দেওয়া হয়েছে, সাইলেন্ট কিলার গ্যাস বা নীরব ঘাতক। এই যে গ্যাস, এই ধরনের গ্যাসগুলো, যেগুলো গ্যাসগুলোকে কিভাবে কম পরিমাণে উৎপন্ন করা যায় বা কম পরিমাণে প্রডিউস করা যায়, আবার এগুলো যদি উৎপাদিত হয় এগুলোকে আবার অন্য কোনো ভালো গ্যাসে বা ভালো জিনিসে ট্রান্সফর্ম করে ফেলা যায়, এই ধরনের সকল কিছু কিন্তু আমরা জানতে পারি কোথা থেকে? কেমিস্ট্রি থেকে। তাহলে কেমিস্ট্রির আমাদের এখানে রোল কি কি, মেইন রোল তোমরা মানে যেগুলো লিখতে পারো, লেখার মতো হইতেছে হইলো দুটা ধরনের। একটা হচ্ছে কি নাইট্রোজেন সাইকেল কিভাবে মেনটেন করা হয়, মেনটেন করা যায়, সেটা আমরা জানতে পারি কৃষি থেকে, কেমিস্ট্রি থেকে। আর আরেকটা হচ্ছে কি কার্বন মনোক্সাইডের মতো যে সকল মনে করো ক্ষতিকারক গ্যাস, যেগুলো আমাদের ওজোন স্তর, ওজোন লেয়ার বা মনে করো নর্মালি কি বলে ওজোন লেয়ার বা কার্বন গ্রিন গ্যাস এমিশন, এই ধরনের জিনিসপাতিতে যেগুলো বেশি ক্ষতিকারক ভূমিকা পালন করে, তাদেরকে আমরা কিভাবে কমাতে পারি সেগুলো কিন্তু আমরা জানতে পারি কি থেকে? কেমিস্ট্রি থেকে। তো এই কয়েকটা জিনিস লিখে দিলে ইনশাল্লাহ মনে করো তোমাদের এই জিনিসটা হয়ে যাবে। যদিও এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন না, বাট তাও যেহেতু মনে করো বইয়ের মধ্যে হালকা পাতলা লেখা আছে, এই জন্য এটা কি পড়ানো হয়ে গেছে। কিন্তু বেশি কিন্তু লেখা লাগবে না, জাস্ট তোমরা এই যে নাইট্রোজেন সাইকেল এটা, এবং এই যে কার্বন মনোক্সাইড বা গ্যাস যেগুলো ওজোন লেয়ারকে ড্যামেজ করে, এই ধরনের গ্যাসগুলোকে কিভাবে কম করা যায় বা এই ধরনের গ্যাসগুলোকে কিভাবে মনে করো প্রডিউসটা অফ করে দেওয়া যায়, এগুলা মেইনলি আমরা জানতে পারি কোথা থেকে? কেমিস্ট্রি থেকে। এগুলো লিখে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। এখন দেখো, চলো আমরা পরের ইয়েটা যাই, কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে প্রিজারভেটিভ কি বা এগুলোর প্রয়োজনীয়তা ও ক্ষতিকারক দিক উল্লেখ করো। হোয়াট আর প্রিজারভেটিভস,
মেনশন দ্য নেসেসিটি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দেম। তো দেখো, প্রিজারভেটিভ জিনিসটা কি? এই যে আমাদের মনে করো কি বলে, মাছ মুরগি যত কিছু আছে, এই যে মনে করো একটা মাছ, বা এটা হচ্ছে মনে করো এই যে মুরগি। তো মাছ বা মুরগি, এই যে আমাদেরকে এগুলো তো মনে করো যখন আমরা বাসায় মনে করো ফুড হিসেবে রাখি, তো এগুলো তো মনে করো বেশি দিন তো টিকবে না। কাঁচা মাছ বা কাঁচা মাংস তো মনে করো 2-1 দিন চলে গেলে বা যদি বাইরে রাখা হয়, এগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো বেশি, যদি এগুলো যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এগুলোকে সংরক্ষণ বা প্রিজার্ভ করতে পারবো না, আমরা রাখতে পারবো না বেশি দিন, বা সংরক্ষণ করতে পারবো না। তো এই যে কম সময়ে যে সংরক্ষণ করা, এটা কিন্তু একটা প্রবলেম। কারণ কখন কি হয়ে যায়, মনে করো কি বলে, মনে করো খাবার কবে কখন মজুদ শেষ হয়ে যেতে পারে, বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের কিন্তু এই যে খাবারগুলো মনে করো মজুদ করা লাগে। তো মজুদ যদি বেশি দিন রাখতে না পারি আমরা, তাহলে কিন্তু এটা একটা ভেরি ভেরি মানে কি বলে বড় প্রবলেম আমাদেরকে ক্রিয়েট করে দেয়। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই মেইনলি আমরা কি ইউজ করি, প্রিজারভেটিভ ইউজ করি। তো প্রিজারভেটিভস গুলা, বা এই যে এটা নাম দিলাম প্রিজারভেটিভস, এরা কিন্তু আসলে কিছুই না, জাস্ট কেমিক্যাল কেমিক্যাল কম্পাউন্ড। এটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ। রাসায়নিক যৌগ। তো এদের কাজ কি? এরা করে কি, এদেরকে যখন আমরা এই ফ্রুট বা এই যে যে সকল খাবার আছে, এই খাবারগুলোর উপর রেখে দিই, বা মনে করো মিশিয়ে দিই, তখন করে কি, এরা না এই খাবারগুলোর উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। এরা কি করে, খাবারগুলোর উপর এইভাবে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, এই যেভাবে একটা প্রোটেক্টিভ লেয়ার। আবার এই যে আমি যে মুরগির মাংস রাখলাম, এই মুরগির উপরে কি একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। তো এই প্রোটেক্টিভ লেয়ারের কাজটা কি? দেখো, খাবার যখন পচে যায়, খাবারটা কিভাবে পচে? খাবার পচার কারণ পচার কারণ হচ্ছে ওই খাবারের সাথে ব্যাকটেরিয়ার রিয়েকশন। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি করে, খাবারটার সাথে রিয়েক্ট করে, এবং খাবারের সাথে মনে কর খাবার খায়, বা খাবারের সাথে রিয়েক্ট করার কারণে বা রিয়েকশন ঘটানো বা বিক্রিয়া ঘটানোর কারণে দেখা যায় কি, খাবারটা অন্য একটা জিনিসের তৈরি হয়ে যায়, যার কারণে খাবারটা কি নষ্ট হয়ে যায়, বা পচা জিনিসের তৈরি হয়ে যায়, যেটার কারণে এটা নষ্ট হয়ে যায়। তো এই মনে করো প্রিজারভেটিভরা কি করে, তারা করে কি, খাবারের উপর এরকম একটা লেয়ার তৈরি করে দেয়। এবং এই লেয়ার গুলো তৈরি করার কারণে দেখা যায় কি, ব্যাকটেরিয়া যেগুলো, এই যে ব্যাকটেরিয়া গুলো খাবারকে স্পর্শ করতে পারে না, খাবারের কাছে যেতে পারে না। এরা কি করে, খাবার আইদার প্রিভেন্টস ব্যাকটেরিয়া, মনে করো ব্যাকটেরিয়াকে খাবারের সাথে রিয়েক্ট করতে বাধা দেয়, বা প্রিভেন্টস ব্যাকটেরিয়া ফ্রম রিয়েক্টিং উইথ ফুড, বা খাবারের সাথে ব্যাকটেরিয়ার বিক্রিয়াকে ব্যাহত করে। অথবা তারা কি করে, জাস্ট ডাইরেক্ট কিলস ব্যাকটেরিয়া, বা ডাইরেক্ট ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যে কোনো একটা করে ফেলে। আইদার সে কি করবে, তাকে বাধা দিবে যাতে সে রিয়েক্ট করতে না পারে, বা তার মনে কর খাবারের কাছে না দিতে পারে। আর সে কি করবে, সেই ব্যাকটেরিয়াকে ডাইরেক্ট মেরে ফেলবে। এটা হচ্ছিল আমাদের মেইনলি প্রিজারভেটিভ। এখন এই প্রিজারভেটিভ যেগুলো, প্রিজারভেটিভের মেইনলি মনে করো প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা একটাই, সেটা হচ্ছে প্রিজারভেটিভের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খাবারকে সংগ্রহ করা যায়। কয়েকটা যদি মনে করো আমরা বলি, যে মনে করো কি বলে, প্রয়োজনীয়তা কি বলা যায়, মনে করো নেসেসিটি বা প্রয়োজনীয়তা। তো প্রথমেই এটা বলতে পারো, বাণিজ্যিক যে সকল মনে করো কি বলে, বাণিজ্যিক উৎপাদন থেকে যে যদি তৈরি করি কোনো খাবার, মনে করো ওই যে আমাদের যে মিল বা ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন যে খাবার তৈরি হয়, চিপস, বা মনে করো মাছ, বা বিভিন্ন যে মনে করো চিকেন ফ্রাই, যে মনে করো রেডিমেড চিকেন ফ্রাই, এই ধরনের যে যেগুলো আছে, মনে করো বাণিজ্যিক কমার্শিয়াল প্রোডাক্টস বা কমার্শিয়াল ফুড, এদেরকে কি করে, প্রিজার্ভ করে। যার কারণে এটা কিন্তু আমাদের বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, যাতে বিজনেসটা চলার জন্য এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কমার্শিয়াল ফুড বা বাণিজ্যিক খাদ্য পণ্য, এটাকে কি করে, সে সংরক্ষণ করে। তো এটার কারণে কি আমাদের বিজনেসে কি লাভ আছে? তো এটা কি প্রফিট ইন বিজনেস, বিজনেসে কি আমাদের সুবিধা হয়, বিজনেসে আমাদের লাভ হয়। তো কিন্তু আবার একটা কি, এইটাকে একটু ঘুরে ফিরে আমরা বলতে পারি যে, মনে করো কি বলে, আয়ুষ্কাল, খাবারের আয়ুষ্কাল বৃদ্ধি করে। খাবারের
আয়ুষ্কাল বৃদ্ধি করে। মানে কি, খাবারটা বেশি দিন টিকে থাকে, খাবারটা কিন্তু সহজে পচে না। যেমন আমরা মনে করো কোন যদি, আমি যদি প্রিজারভেটিভ ইউজ না করি, মনে করো মাছটা 6 থেকে 7 ঘন্টা থাকবে, তারপরে কি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যখন প্রিজারভেটিভ ইউজ করি, প্রিজারভেটিভ ইউজ করে পরে দেখা যায় কি এটা 7 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু এটা একদম সার্ভাইভ করতে পারে কোনো সমস্যা ছাড়াই। এখন এটা হইতেছিল মেইনলি নেসেসিটি, নেসেসিটি বা প্রয়োজনীয়তা শুধু একটাই, সেটা হচ্ছে কি সংরক্ষণ করতে পারে, এটাকে জাস্ট ঘুরে ফিরে 2-3টা পয়েন্ট তোমরা লিখে ফেলতে পারবা। আর ডিসঅ্যাডভান্টেজ মেইনলি কিন্তু দেখো, একটা কথা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা কি বলে ক্ষতিকারক দিক, এটা বলার আগে কথা হইতেছে যে প্রিজারভেটিভ কিন্তু আসলে দুই প্রকার, এটা ছিল প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভ বা প্রাকৃতিক প্রিজারভেটিভ, আর এটা ছিল আর্টিফিশিয়াল। তো দেখো ন্যাচারাল বা কি বলে কৃত্রিম, কৃত্রিম প্রিজারভেটিভ। তো দেখো ন্যাচারাল যে প্রিজারভেটিভ, এটা কিন্তু মনে করো যত বেশি ইউজ করো কোনো সমস্যা নাই। ন্যাচারাল প্রিজারভেটিভের মধ্যে আছে চিনি, লবণ, তারপরে হচ্ছে মনে করো তেল। তো চিনি কিভাবে ইউজ করা হয়, মনে করো আমাদের যেমন বিভিন্ন যে স্ট্রবেরি বা বিভিন্ন যে ফ্রুটের যে সিরাপ তৈরি করা হয়, ওই সকল সিরাপ কিন্তু তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চিনি ইউজ করা হয়। এবং স্ট্রবেরি গুলোকে সিরাপের মাধ্যমে তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু বেশি দিন ধরে স্ট্রবেরি ফ্লেভারটা কিন্তু ইউজ করতে পারি। শুধুমাত্র স্ট্রবেরি যদি থাকতো সেটা কিন্তু বেশি দিন আমরা ইউজ করতে পারতাম না, একদিন না একদিন নষ্ট হয়ে যেত। কিন্তু ওটাকে আমরা যখন চিনির মাধ্যমে সিরাপে পরিণত করছি, তখন কিন্তু আমরা ওটাকে কি করতে পারছি, অনেকদিন বেশি টিকে রাখতে পারছি। তারপর এটা কিন্তু একদম মানে নর্মালি একদম ইয়ে যে লবণের মাধ্যমে কিন্তু অনেকে কি করে খাবার টাবারকে মনে করো সংরক্ষণ করার চেষ্টা করে, বিভিন্ন মাছ বা মাছের বাজারে গেলে দেখবা কি, মনে করো মাছকে তারা কি করে লবণ ছিটায় রাখে, লবণ ছিটায়, যাতে লবণ ছিটায় দিলে কি হবে, লবণ ছিটিয়ে দিলে সে কি করে, লবণের মনে করো কি বলে পানি, লবণের তো একটা কাজ আছে কি পানিকে শুষে ফেলে। তো পানিকে সে যদি একদম শোষণ করে নিয়ে ফেলে বা পানিকে একদম যদি শুষ্ক করে ফেলে, মাছকে যদি একদম শুষ্ক করে ফেলে, তো ব্যাকটেরিয়া তো থাকে কোথায়, পানির মধ্যে। তো পানি যদি না থাকে ব্যাকটেরিয়া কি টিকতে পারবে, টিকতে পারবে না। তো ওইভাবে কি করতে পারে, ব্যাকটেরিয়া কি মারা যায়। তো লবণ এই জন্য আমরা মনে করো বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ, মাছ বা মনে করো মাংস, এইগুলো সংরক্ষণের জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে হলো লবণ। আর তেল, তেল কিভাবে ইউজ করা যায়, আমরা যে বাসাতে আমরা যে আচার ইউজ করি বা আচার তৈরি করি, এই আচারটা কিন্তু মেইনলি একটা প্রিজারভেটিভের মাধ্যমে তৈরি হয়েছে। আচারের মধ্যে থাকে হইতেছে জলপাই বা আম, তো জলপাই বা আম কিন্তু বেশি দিন টিকে না। তো জলপাই বা আমকে মনে করো কি বলে বেশি দিন যাতে টিকে রাখতে পারি, এই জন্য আমরা কি করি, ওটাকে তেলের মাধ্যমে তেল তেল ইউজ করে আমরা এটা কি করি, আচার তৈরি করি। এবং আচার তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা বেশি দিন ধরে ওই জলপাই বা আম কিন্তু কি খেতে পারি। তো এই ছিল মেইনলি ন্যাচারাল আমাদের প্রিজারভেটিভস। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, যেগুলো আমাদের ল্যাবরেটরিতে তৈরি হয়। তো এগুলো না আসলে বেশি ইউজ করা যায় না, এগুলো হচ্ছে একটা লিমিট আছে, এদের একটা লিমিট আছে ইউজ করার। তো যখন তুমি লিমিটের বাইরে গিয়ে ইউজ করবা, যেমন ফরমালিন, এটা তো তোমরা একদম সবাই জানো যে মাছের মধ্যে যে ফরমালিন ইউজ করে সেটা কিন্তু কত ক্ষতি করে। তো এই ফরমালিনটা যখন লিমিটের বেশি ইউজ করে, আসলে কিন্তু ফরমালিন ইউজ করাই উচিত না, বাট অনেক যখন বেশি ইউজ করে তখন কিন্তু মেইনলি আমাদের ডিসঅ্যাডভান্টেজ বা ক্ষতিকারক দিকটা আসে, বাট আমাদের সমস্যা হয়। তো মেইনলি আমরা কি বলতে পারি, এই ডিসঅ্যাডভান্টেজ বা ক্ষতিকারকটা কেন হয়, শুধুমাত্র কিন্তু আর্টিফিশিয়াল প্রিজারভেটিভস এর কারণেই হয়ে থাকে। তো এখন ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, যেমন প্রথম ডিসঅ্যাডভান্টেজ হইতেছে এই যে আর্টিফিশিয়াল যে মনে করো কি বলে ফরমালিন, এগুলো বেশি যদি আমরা ইউজ করি বা খাবার ইউজ করি, এবং আমরা যদি খাবারটা খাই, খাওয়ার কারণে কিন্তু আমাদের অনেকের অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি বা স্কিন প্রবলেম হতে পারে, স্কিন প্রবলেম। আবার এটা ছাড়াও আমাদের কিন্তু অনেকের মনে করো হাইপার অ্যাসিডিটি হতে পারে, বা ওই যে মনে করো পেটে ব্যথা বা এরকম ধরনের প্রবলেম হতে পারে। কারণ কি, আমাদের যে প্রিজারভেটিভ এগুলো একটা অ্যাসিড হতে পারে বা অ্যাসিড জাতীয় জিনিসপাতি হতে পারে, তো অতিরিক্ত অ্যাসিড বা এক্সেস অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিড বা এক্সেস অ্যাসিডের কারণে দেখা যাবে কি আমাদের মনে করো কি বলে পেট খারাপ হয়, বা আমাদের মনে করো ঘুমে ব্যাঘাত হয় বা স্লিপ সমস্যা হয়, আমাদের মনে করো কি বলে ইনসোমনিয়া হতে পারে, ইনসোমনিয়া। ইনসোমনিয়া কিন্তু বলতে বোঝা হইতেছে হলো আমাদের মানে অর্ঘুমা, অর্ঘুমা মানে ঘুম না আসা, এটা কিন্তু ইনসোমনিয়া। আর লং টার্মও কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে, লং টার্ম প্রবলেমও আছে, যেমন ক্যান্সার, তারপরে ফুসফুসে প্রবলেম, বিভিন্ন ধরনের লং টার্ম ইলনেসও থাকতে পারে। তো এই হলো আমাদের মেইনলি ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রিজারভেটিভস বা
আরো স্পেসিফিক্যালি ডিসঅ্যাডভান্টেজেস অফ আর্টিফিশিয়াল প্রিজারভেটিভস। কি কি? একটা প্রথম হচ্ছে অ্যালার্জি, সেকেন্ড হচ্ছে কি হাইপার অ্যাসিডিটি, 3 নম্বর হচ্ছে ইনসোমনিয়া, আর 4 নম্বর হচ্ছে কি আমাদের লং টার্ম ইলনেস লাইক ক্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, মানে প্রিজারভেটিভ জিনিসটা কি এবং এগুলা কেন, মানে এটা প্রয়োজনীয়তা কি বা নেসেসিটি কি, আর এগুলোর ক্ষতিকারক দিক বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো আশা করি বুঝতে পারছো সবাই। তো চলো এখন পরের আমাদের কোশ্চেনে যাই। দেখো, পরের কোশ্চেন: স্বল্প বায়ুতে কাঠের দহন স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক, ব্যাখ্যা করো। বা ডিসক্রাইব কম্বাশন অফ উড ইন লেস এয়ার ইজ হার্মফুল ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো আপাতত এটা তো অলরেডি তোমরা বুঝিয়ে গেছো যে কাঠের দহন মানে কি। কাঠের দহন মানে হইতেছিল আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। তো দেখো, নর্মালি মনে করো এখানে না আমরা এটা মেইনলি রিয়েকশনের মাধ্যমে বুঝবো। দেখো, আমরা যখন অনেক বেশি বাতাসে ইউজ করি বা বেশি এয়ার, বেশি বাতাসের ক্ষেত্রে যখন অনেক বেশি বাতাস আছে এবং অনেক বেশি বাতাসের ক্ষেত্রে বা এক্সেস এয়ার, এরকম একটা জায়গার মধ্যে যখন আমরা কাঠকে পোড়াবো, তখন যে বিক্রিয়াটা হয়, মেইনলি আমরা কাঠ বলতে মনে করো কাঠের মধ্যে যে সেলুলোজ বা আমরা কি জানি, কাঠ কিন্তু একটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি একটা পদার্থ। এবং কাঠ বলতে মেইনলি টেকনিক্যালি আমরা মনে করো ধরি নিই যে আমরা কাঠ বলতে বুঝাইতেছিল মিথেন, কি বোঝায় CH4। কারণ ওটার মধ্যে মনে করো কাঠের মধ্যে আমাদের CH4 একটু বেশি পরিমাণে থাকে, তাই আমরা ধরি নিই যে যেহেতু এটা প্রধান উপাদান, তো কাঠের বিক্রিয়া বলতে গেলে কি টেকনিক্যালি আমাদের যে CH4 এর বিক্রিয়া বোঝায়। তো এই CH4 এর সাথে যখন আমি মনে করি যেহেতু এক্সেস বা অতিরিক্ত পরিমাণ বাতাস, তো অতিরিক্ত পরিমাণ বাতাসে যখন আমরা বিক্রিয়া করি 2O2, অতিরিক্ত পরিমাণ বাতাসে যখন বিক্রিয়া করি, তখন কিন্তু আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এক্সেস হিট জেনারেট হয়। মনে করো আমি অনেক বেশি অতিরিক্ত পরিমাণে বাতাসে এই দহনটা করলাম, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি তৈরি হবে আমাদের, তাপ তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের মনে করো কি বলে একটা গ্রিন হাউস গ্যাস, এটাও কিন্তু একটা সমস্যা। মনে করো একদম মানে কি বলে কম থাকাও প্রবলেম, বেশি থাকাও প্রবলেম, এটা কিন্তু অত বেশি ঝামেলা করে না। কিন্তু একটু মিডিয়াম এয়ার বা মনে করো মিড এয়ার, মনে করো মাঝারি বাতাসে, এখন আমি একটু অল্প বাতাস আছে যেখানে মনে করো এমন আমি একটা এনভায়রনমেন্ট নিলাম যে এনভায়রনমেন্টের মধ্যে বাতাসটা একটু কম পরিমাণে আছে, অল্প পরিমাণে আছে, বা মিড এয়ার, এই ধরনের যখন এনভায়রনমেন্টের মধ্যে আমি এই কাঠটাকে পোড়াবো, তখন কি এটার রিয়াকশনটা হবে হইতেছে অক্সিজেনের সাথে আমি যখন বিক্রিয়া করব, তখন কার্বন মনোক্সাইড এবং পানি তৈরি হবে, প্লাস কি আবার এক্সেস হিট তৈরি হবে, এক্সেস হিট বা অতিরিক্ত তাপ। এখন দেখো কিভাবে বুঝবে, দেখো এখানে কিন্তু বেশি যে বাতাস, বেশি বাতাসে কিন্তু আমরা দুইটা হাইড্রোজেন অক্সিজেন ইউজ করলাম। আর অল্প যে বাতাস মানে একটু বেশি বাতাস থেকে একটু কম বাতাস, সেখানে কিন্তু আমরা 1.5 বাতাস ইউজ করলাম। এখান থেকে কিন্তু তোমরা মনে রাখতে পারো যে কোনটা সময় কোনটা ইউজ করতে হবে। আস্তে আস্তে আমরা কিন্তু কমাইতেছি বাতাসটা। তো দেখো এটার মধ্যে আমাদের কি তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, আর কি তৈরি হয়, এক্সেস হিট বা অতিরিক্ত তাপ তাপ তৈরি হয়। তো দেখো এই যে কার্বন যে মনোক্সাইড, এটাকে আমরা নাম দেওয়া, এটা হইতেছে হলো সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। তো ভাইয়া কোশ্চেন হতে পারে, ভাই এটাকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক কেন নাম দেওয়া হয়? কারণ হচ্ছে ভাইয়া, এই যে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডের কোনো কালার নাই, এটা একটা কালারলেস গ্যাস, কালারলেস গ্যাস। কিন্তু এই গ্যাসটা যদি অনেক বেশি পরিমাণে থাকে, এক্সেস পরিমাণে, তখন তুমি মনে করো চোখ করবা বা কি বলে তোমার শ্বাসকষ্ট শুরু হবে, বা চোখ বা শ্বাসকষ্টর প্রবলেম হবে। তো যেটাকে মনে করো তোমরা কি বলে দেখতে পারো না, যেটাকে এমন এটা যেহেতু একটা কালারলেস, সুতরাং এটাকে আমরা দেখতে পারি না। আবার এটা যেহেতু একটা গ্যাস, সুতরাং এটাকে আমরা ধরতেও পারি না। আবার বাই দ্য ওয়ে এটার কিন্তু একটা স্মেলও নাই, নো স্মেল, কোনো স্মেলও নাই। টেকনিক্যালি যার কালার নেই, যাকে আমরা ধরতে পারি না, যাকে আমরা গ্রাণও নিতে পারি না, মানে টেকনিক্যালি যার এক্সিস্টেন্স নিয়ে আমরা কোনো আইডিয়া নেই, বা সে আছে নাকি না এটা আমরা বুঝতে পারি না, বাট সে যদি এক্সেস পরিমাণে থাকে, সে কিন্তু আমাদেরকে প্রায় টেকনিক্যালি পটেনশিয়ালি মেরেও ফেলতে পারে। এই ধরনের গ্যাসকে আমরা এই জন্য নাম দিছি কি সাইলেন্ট কিলার গ্যাস। সাইলেন্ট কেন? কারণ আমরা এটার এক্সিস্টেন্স জানতে পারি না। কিলার কেন? কারণ এক্সেস পরিমাণে থাকলে আমাদের কি হবে, চোখ বা আমাদের কি শ্বাসকষ্ট প্রবলেম হবে এবং নজিয়া বা বমি বমি ভাব হবে। তো আমরা যদি মনে করো, যেখানে কিন্তু দেখো বেশি বাতাসে যখন আমরা দহন করলাম,
তখন কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড, পানি এবং ইয়ে তৈরি হচ্ছে, কোনো প্রবলেম নেই, অত বেশি প্রবলেম না। বাট যখন আমরা একটু কম বাতাসে করলাম তখন কিন্তু একটা সাইলেন্ট কিলার বা একটা ক্ষতিকারক গ্যাস তৈরি হলো, যেখানে কিন্তু একটা মনে করে আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখন আমরা যদি বাতাসটা একটু কমায় দিই, একদম মনে করে কি বলে, খুবই মানে কি বলে কম বাতাস বা লো এয়ার, কম বাতাস, এই ধরনের এনভায়রনমেন্টে আমি যখন এই যে কাঠকে দহন করব, তখন দেখা যায় কি কার্বন, পানি এবং আবার কি সামান্য তাপ, মনে করো শুধুমাত্র শুধু হিট, অল্প হিট তৈরি হয়। তো এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এখানের মধ্যে তাহলে প্রবলেম কি, অল্প বাতাসের মধ্যে আমরা যদি ইউজ করি তাহলে প্রবলেমটা কি? তো প্রবলেম হচ্ছে ভাইয়া দেখো, আমরা যে মনে করি এই যে কার্বনটা নিলাম, কার্বন কি একটা হচ্ছে কি সলিড, কার্বন কি একটা সলিড জিনিস, এবং এই কার্বনটা হইতেছে কি ব্ল্যাক, ব্ল্যাক কালারের একটা জিনিস। তো মনে করো তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যখন ওই যে মেইন রোড, বিভিন্ন যে মেইন রোড আছে, এই মেইন রোডের আশেপাশে তো অনেকগুলো গাছ থাকে তাই না, এই যে অনেকগুলা গাছ থাকে। তো এই গাছগুলোর দিকে যদি তুমি তাকায় দেখো তাহলে দেখবা যে এই গাছগুলোর পাতাগুলো কিন্তু অনেক কালচে টাইপের। এখন এই কালচে কেন, মানে একটু মনে করো সবুজ হওয়ার কথা কিন্তু সেগুলো একটু কালচে টাইপের। এর মেইন রিজন হচ্ছে আমাদের যে মনে করো কি বলে, এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলোর উপর, এই যে পাতা, এই পাতাগুলোর উপর আমাদের এই কার্বন, শুধুমাত্র এই যে কার্বন যেগুলো আমি বললাম, এই কার্বন গুলো কি একদম লেগে আছে। এখন এই কার্বন যদি লেগে থাকে পাতার উপর, আমরা তো জানি কি কার্বনে কি এই পাতার মধ্যে কি হয়, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। তো দেখো ভাইয়া, এই পাতার উপর যদি, লেয়ারের উপর যদি আমাদের মানে কার্বন এভাবে একটা লেয়ার তৈরি করে ফেলে বা ব্লক করে ফেলে, তাইলে কি কোনো এই পাতার মধ্যে কি মানে ডাইরেক্ট সানলাইট কি পড়বে, ডাইরেক্ট সানলাইট কি পড়বে? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, এটা হচ্ছে মনে করো আমাদের, দেখো এটা হচ্ছে মনে করো আমাদের পাতার একটা লেয়ার, ঠিক আছে, পাতার সারফেস। এই পাতার সারফেসের উপর তুমি যদি এভাবে একটা বড় একটা ব্লক তৈরি করে রাখো, এইভাবে বড় একটা ব্লক তৈরি করে রাখো, আর লাইট যদি এইভাবে আসে, তো লাইট তো শুধুমাত্র এই সারফেসে আসলো, কিন্তু আমার যে এই যে এটা আছে, এটার মধ্যে কি টাচ করতে পারছে? টাচ করতে কিন্তু পারে নাই। সুতরাং কি আমরা লাইট, লাইট কি পাতার সাথে সংস্পর্শে আসতে পারে না। তো লাইট যদি পাতার সংস্পর্শে আসতে না পারে, তাহলে কি আমাদের কি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস কি হবে? অ্যান্সার হচ্ছে না, হবে না। তো এই যেহেতু ফটোসিনথেসিস, যেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রসেস ফর এনভায়রনমেন্ট এন্ড ফর আস, এটা যদি এই রিয়েকশনের কারণে ব্যাহত হয় বা রিয়েকশনের কারণে যদি প্রবলেমেটিক হয়, তাহলে এটা কি আমাদের জন্য সমস্যা। তাই দেখা যায় যে আমরা বলতে পারি এখান থেকে যে মিড এয়ার বা সরি মাঝারি বাতাস বা অল্প বাতাস, স্বল্প বাতাসে আমাদের কি হয়, যে রিয়েকশনটা হয় বা কাঠের যে দহন বা কাঠের যে কম্বাসশন, সেটা কি ভেরি ভেরি হার্মফুল ফর হেলথ অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট। আশা করি এটা বুঝতে পারছো, মানে যা বললাম এগুলোই লিখে দিলে, মানে শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এই জাস্ট রিয়েকশন গুলো লিখে দিবা, এবং এই যে কার্বন মনোক্সাইডের ক্ষতিকারক দিকটা বলবা, এবং এটা লিখে এই যে কার্বনের যে ক্ষতিকারক দিকটা, যে কিভাবে সে সালোক সংশ্লেষণকে আটকে ফেলে, সেটা লিখে দিলে কি একদম 10 আউট অফ 10। এখন দেখো আমাদের পরের কোশ্চেন, সেটা হচ্ছে রান্নার পাত্রের তলায় কালি জমে কেন, বা ওয়াই শুড অ্যাকুমুলেট অ্যাট বটম অফ কুকিং ইউটেন্সিলস। তো মেইনলি এখানে কিন্তু রান্নার পাত্র বলতে আমাদের যে মনে করো, আমাদের সবার যে দাদা বা নানা বাড়িতে যে আমরা মনে করো কাঠের যে চুলা আছে, মনে করো আমি একটা কাঠ দিলাম, দাঁড়াও, এই যে মনে করো কাঠ, এরকম যে আমাদের যে কাঠ আছে, এই কাঠগুলোকে রাখলে কাঠের উপর যখন আমরা যে পাতিল দিই, এই যে পাতিল, এই পাতিলের উপর যখন আমরা এই যে কাঠকে যখন পুড়িয়ে যখন এই যে কাঠের যে চুলা তৈরি করা হয়, সেই চুলার উপর দেখবা কি যখন ওই ওই চুলাতে যখন আমাদের যে পাত্র রান্না করা হয়, পাত্রে যদি কোনো রান্না করা হয়, তো দেখবা যে ওই রান্না শেষে দেখবা যে ওই পাত্রের নিচে একদম কালো কালো একদম, ধরো কালো তো দেখা যাবে না, একটু গিয়ে দিই, এই যে এরকম কালো 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 দাগ পড়বে, একদম এরকম কালি কালি ধরনের জিনিসপাতি লেগে থাকবে। তো মেইনলি আমাদের যে মনে করো রান্নার যে পাত্রের কথাটা বললো, সেটা বলতে আসলে এই এই সিচুয়েশনটাকে বুঝাইছে। বা আমাদের মনে করো বাসা বাড়িতে যে নর্মালি যে চুলাতে, নর্মাল যে চুলাতে আমাদের বাসা বাড়িতে রান্না করা হয়, সেই চুলাতে কিন্তু এরকম কালি পড়ে না, যে যেরকম কালি পড়ে কিন্তু এরকম কাঠের চুলাতে বা কাঠের পুরানো যে চুলাতে। তো দেখো ভাই এটার অ্যান্সার একদমই ইয়ে,
আমাদের যে রান্না যে চুলা, সেই চুলার মধ্যে দেখবে যে মনে করো মানে কাঠের যে চুলা, সেটার নিচে বা যে গর্তের মধ্যে বা গুহার মধ্যে বা গহ্বরের মধ্যে আমাদের মনে করো এই যে কাঠগুলো পুরানো হয়, সেখানে সেখানে কিন্তু বাতাস খুবই কম থাকে। বাতাসের পরিমাণ কিন্তু খুবই কম, কারণ এটা কিন্তু মাটির নিচে। খেয়াল করে দেখবে গর্ত কিন্তু মাটির নিচে করা হয়েছে। তো বাতাস কম, আবার তুমি কাঠ, যেটা কিন্তু আমরা টেকনিক্যালি CH4, তো এটাকে যদি আমরা দহন করি, দহন করা মানে কি CH4 কে অক্সিজেনের সাথে রিয়েক্ট করা, বা কম্বাস্ট করা মানে কি অক্সিজেনের সাথে রিয়েক্ট করা। তো কম বাতাসে এখানে কি রিয়েকশন হবে? কার্বন প্লাস পানি প্লাস কি, হিট। আর আমরা কি বললাম, এই কার্বনটা কি, ব্ল্যাক সলিড জিনিস। দেখা যায় যে এই ব্ল্যাক বা এই কার্বনটাই টেকনিক্যালি আসলে আমাদের এই পাত্রের তলায় বা পাত্রের নিচে লেগে থাকে, এবং লেগে থাকার কারণে কি আমাদের এই পাত্রের নিচটা কি হয়ে যায়, কালো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার। তো মেইন অ্যান্সার কি, এক কথা যদি বলি, রান্নার পাত্রের তলে কালি জমে কারণ হচ্ছিল এই রান এই কি বলে কাঠ যে দহন করা হয়, সেটা দহন করা হয় কি স্বল্প বাতাসে, স্বল্প বায়ুতে। তো স্বল্প বায়ুতে কাঠ দহন করার কারণে দেখা যায় যে এখানের মধ্যে কার্বন তৈরি হয়, যা কি পাত্রের তলায় লেগে যায়, এই যে পাত্রের তলায় লেগে যায়। এবং পাত্রের তলায় এই লেগে যাওয়ার কারণে দেখা যায় কি এই পাত্রের তলাটা কি হয়ে যায়, একদম কালো কালো হয়ে যায় এবং কালি জমে থাকে বা সুট অ্যাকুমুলেট করে। এটা হচ্ছিল মেন আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। তো আপাতত মানে সেকেন্ড ক্লাসের জন্য আপাতত একটুকুই থাকলো। আমরা ইনশাল্লাহ থার্ড ক্লাসে আমরা আরো হয়তো বা একটা থেকে একটা বা দুইটা ক্লাস লাগতে পারে। ইনশাল্লাহ মনে করি এক দুই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এটা শেষ হয়ে যাবে। এবং এখন যা যা পড়ালাম, আশা করি সবগুলোই বুঝতে পারছো। যদি ভাই কোনো প্রবলেম থাকে বা না বুঝে থাকো, তাহলে কিন্তু ভাইয়াকে অবশ্যই জানাবা। আর কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে তো একদম আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর এটা যে মনে করো কি বলে, এই যে কোয়েশ্চেন গুলো যে পড়াচ্ছে, আরেকবারও বল দিই, এই যে কোয়েশ্চেন গুলো পড়ানো হচ্ছে, এগুলো কিন্তু তোমরা পড়ার সাথে সাথে কিন্তু নোটও করে ফেলবা। কারণ এই নোটটাই কিন্তু টেকনিক্যালি তোমাদের কাজে আসবে শেষ পর্যন্ত, এবং ভাইয়া কিন্তু এই নোটগুলো কিন্তু দেখবো। সো এই নোটগুলো কিন্তু তোমরা যদি ভালোভাবে একদম করে থাকো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই সহজ, তোমার কোনো প্যারাই হবে না। এই জন্য আমি বলি যে এই নোটটা যেন একদম সুন্দরভাবে করে থাকো, এবং এই নোটটা যদি করে থাকে তোমার জন্য, দেখবা কি এই চ্যাপ্টারটা কিন্তু একদম তোমার জন্য পানির মতো সোজা। কোনো সমস্যা নেই, একদম ইজি। একদম লেখার সাথে সাথে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। তাই আশা রাখি যে তোমরা সবাই নোটটাই করবা। এবং কোনো প্যারা যদি থাকে, তাহলে ভাইয়াকে ইনশাল্লাহ জানাবা, ভাই কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে সাহায্য করবো বা বুঝাই দিব। আজকের জন্য একটু থাকুক। আল্লাহ হাফেজ।